গাইস কেমন আছো সবাই? আজকে আমরা এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে একজন লোক আবর্জনার স্তূপের পাশ থেকে একটা সত্যিকারের ধনী পরিবারের মেয়েকে খুঁজে পায় আর একটা সিস্টেমের কথায় তাকে বড় করে তোলে, একদম কষ্ট দিয়ে দিয়ে, যাতে মেয়েটা শক্ত মনের মানুষ হয়ে ওঠে। তো কোনো স্পয়লার না দিয়ে চলো পুরোটাই স্পয়েল করে দেই। আমাদের হিরোর নাম মাহিন। তার মাথায় হঠাৎ একদিন একটা সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা তাকে বলে সে আসলে একজন হেইরেস সিস্টেম মানে উত্তরাধিকারিণী সিস্টেম পেয়ে গেছে। সিস্টেমটা তাকে বলে একটা সত্যিকারের ধনী পরিবারের মেয়েকে বড় করে তুলতে হবে, প্রতিদিন বকাঝকা করে আর কষ্ট দিয়ে দিয়ে, যাতে মেয়েটার মধ্যে একটা শক্ত রেজিলিয়েন্ট চরিত্র তৈরি হয়। মাহিন সাথে সাথে মাথা নেড়ে রাজি হয়ে যায়, মনে মনে বলে এটা তো একদম সহজ, আমি তো এমনিতেও বাচ্চা পছন্দ করি না। 16 বছর পর স্কুলের গেটে গিয়ে মাহিনের দেখা হয় মেয়েটার আসল পরিবারের সাথে। মাহিন তখন স্লিপার পরে হাতে 2টা সসেজ নিয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার বাবা মা আসে একটা লাক্সারি গাড়িতে চড়ে, সাথে করে নিয়ে আসে 16টা গিফট। মেয়েটার 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত প্রতিটা জন্মদিনের জন্য একটা করে। মেয়েটার বাবা মাহিনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলে, এতগুলো বছর তুমি অনেক কষ্ট করেছো। এই সময় একটা নকল মেয়ে, যাকে এই পরিবার এতদিন নিজের মেয়ে ভেবে বড় করেছিল, সে লোকটার পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে আসল মেয়েটার দিকে তাকিয়ে বলে, আপু আমাকে পাঠিয়ে দিও না। কিন্তু এই আসল মেয়েটা একটু অদ্ভুতই বটে। সে ওদের দিকে একবার তাকিয়েই সোজা দৌড়ে মাহিনের কাছে চলে আসে আর তার হাত থেকে সসেজটা কেড়ে নিয়ে বলে, বাবা তুমি আবার এটা খাচ্ছ? তো চলো ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। মাহিন যখন এই মেয়েটাকে ডাস্টবিনের পাশে খুঁজে পেয়েছিল তখন তার বয়স মাত্র 1 মাস। মেয়েটা খুবই রোগা আর দুর্বল ছিল, কান্নার আওয়াজটাও ছিল একদম ক্ষীণ, যেন মরতে বসা একটা বিড়াল ছানা। কিন্তু মাহিন যেই মুহূর্তে তাকে কোলে তুলে নেয়, সাথে সাথে মেয়েটা কান্না থামিয়ে দেয়। তার গোল গোল চোখ দুটো মাহিনের দিকে তাকিয়ে হঠাৎ চাঁদের মতো বাঁকা হয়ে হাসিতে পরিণত হয়। মাহিন তখন ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় বলে, ভেবো না আমি তোমার এই কাণ্ডে গলে যাব, আমি তোমাকে শুধু টাকার জন্যই বড় করব। এটা শুনে সিস্টেম কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি ওর গাল টিপে দিচ্ছ কেন? মাহিন সাথে সাথে নিজের হাত সরিয়ে নেয়, মনে মনে বলে, ধুর আমি তো পুরো বশ হয়ে গেছি। এরপর নিজেকে সামলে নিয়ে সে তার সেই শয়তান বাবা হওয়ার প্ল্যানে ফিরে যায়। মাহিন তখন বেবি স্টোর থেকে সবচেয়ে সস্তা ফর্মুলা কিনে আনে, কিন্তু মেয়েটার সেটা পছন্দ হয় না। তার ছোট্ট নাকটা কুঁচকে যায়, চোখে একটা অভিমান ফুটে ওঠে। তবুও পছন্দ হোক বা না হোক, সে বাচ্চা ভাষায় বকবক করতে করতে মাহিনের আঙুল ধরে নাড়াতে থাকে। পরের দিন সকালে মাহিন একটা এক্সট্রা পার্ট টাইম চাকরি নিয়ে নেয় আর সেই সন্ধ্যায় গিয়ে একটু ভালো মানের ফর্মুলা কিনে আনে। এটা করার সময় মাহিন নিজেই নিজেকে প্রশ্ন করে, এটা কি আমার ঠিক কাজ হচ্ছে? না না, ও যদি ভালো ফর্মুলা না খায় তাহলে বড়ই হবে না, আর বড় না হলে ওর কাছ থেকে টাকা বের করবো কিভাবে? রাতে মেয়েটা অস্বাভাবিক রকম চুপচাপ থাকে। মাহিন এপাশ ওপাশ করতে করতে প্রতি মিনিটে তার নিঃশ্বাস চেক করে, এমনকি ইন্টারনেটে সার্চও করে বাচ্চাদের এভাবে না কাঁদাটা স্বাভাবিক কিনা। শেষমেশ 6ষ্ঠবারের চেকের সময় সে মেয়েটাকে ঘুম থেকে জাগিয়েই ফেলে। এটা দেখে সিস্টেম বলে, তুমি তো শুধু নিশ্চিত করছো ও মরে না যায়। তো যখন মেয়েটার বয়স 3 বছর হয় তখন মাহিন ভাবে এবার তার আসল শয়তানি শুরু করার সময় হয়েছে। সেদিন থেকেই সে মেয়েটার গোলগাল গাল টিপে আস্তে করে বলে, নিজের জুতার ফিতা নিজেই বাঁধতে হবে, হয়তো জিনগত কারণেই। কিন্তু মেয়েটা খুবই বুদ্ধিমান ছিল, সে খুব দ্রুতই নিজের ফিতা বাঁধা শিখে ফেলে, একা একা ঘুমাতে শেখে, একা একা খেতে শেখে, এমনকি নিজের মোজাও নিজে ধুতে শুরু করে দেয়। এটা দেখে সিস্টেম বলে, এটা আবার কেমন অত্যাচার? মাহিন গম্ভীর হয়ে জবাব দেয়, তুমি বোঝো না, আমার প্ল্যান তো সবে শুরু হলো। এরপর আমি ওকে মেঝে মোছাও শেখাবো, রান্না করা, নোংরা আর ক্লান্তিকর কাজ শেখানো, ওকে নিজের গোলাম বানিয়ে ফেলা। এই পথেই এগোতে থাকে মাহিন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মেয়েটা এতটাই বাধ্য ছিল যে মাহিন যা বলতো তাই করত। কিন্তু একজন কড়া বাবা হিসেবে মাহিন কখনোই তার কোনো ভুল ক্ষমা করত না। তাই একদিন যখন মেয়েটা মোছার পানি ফেলে দেয়, মাহিন হাত গুটিয়ে কড়া গলায় বকা দেয়, তুমি এত আনাড়ি, তোমার মা বাবা তোমাকে দেখলে ঘেন্না করবে। এই কথায় মেয়েটার চোখে পানি চলে আসে আর সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে দৌড়ে চলে যায়। মাহিন সাথে সাথে পিছু পিছু গিয়ে দরজায় কান লাগিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে। ভেতরের কান্নার আওয়াজ আস্তে আস্তে কমে আসতে থাকে। মাহিন অস্থির হয়ে পড়ে, ভাবে এখন কি করব? ও কি কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেল নাকি? না না, এতটা সিরিয়াস হওয়ার কথা না। ঠিক আছে, আর 5 মিনিট অপেক্ষা করি। 4 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, থাক একবার গিয়েই দেখি। এই বলে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে মেয়েটা টেবিলে বসে ছবি আঁকছে। মাহিন তাকে কোলে তুলে মুখ শক্ত রেখে বলে, আমি তো শুধু মজা করছিলাম। মেয়েটা তখন তার আঁকা ছবিটা দেখায়, যেখানে একটা বড় আর একটা ছোট মানুষ আঁকা, আর বলে, আমার আর কাউকে চাই না, শুধু বাবাকেই চাই। মাহিন চুপ হয়ে যায়। মেয়েটা তখন বলে, বাবা কেঁদো না। আর ঠিক এই কারণেই মাহিন সেদিন আর কাঁদেনি। এরপর মাহিন বুঝে যায় বকাঝকা করে কাজ হবে না, এতে শুধু নিজেরই কান্না পায়। তাই সে অ্যাপ্রোচ বদলে ফেলে। একটা ছবির বই কিনে এনে মেয়েটাকে অক্ষর শেখাতে শুরু করে। প্রথম দিন শেখায় আমি, তুমি, সে। দ্বিতীয় দিন শেখায় ভালোবাসা, ঘৃণা, পছন্দ, অপছন্দ।
তৃতীয় দিন মেয়েটা সবকিছু একদম বুঝে ফেলে, একটা পাখির বাচ্চার মতো বাবাকে ভালোবাসি বলতে বলতে মাহিনের পিছে পিছে ঘুরতে থাকে। মাহিন লজ্জা পেয়ে রাগে বইটা ফেলে দিয়ে বলে, ধুর, এটা তো একদমই কাজে লাগলো না। মেয়েটা স্কুলে ভর্তি হওয়ার আগে মাহিনকে তার জন্ম নিবন্ধন করাতে হয়। তখনই সে বুঝতে পারে এতদিন তাকে শুধু খুকি বলে ডাকাটাই একটা বড় সুযোগ, মিস করার মতো ব্যাপার ছিল। সিস্টেম তাকে বলে, তাকে এমন একটা নাম দাও যেটা সে কখনো ভুলবে না, এমন একটা নাম যেটা নিয়ে সে কষ্টে ভুগবে। এই বলে সিস্টেম একটা সাধারণ, শোনার সাথে সাথেই বিরক্তিকর লাগে এমন একটা নাম সাজেস্ট করে। মাহিন সারা রাত ভেবে পরদিন আত্মবিশ্বাসের সাথে জন্ম নিবন্ধন করিয়ে সিস্টেমকে গর্ব করে বলে, তোমার পরামর্শ শুনেছি, এমন একটা নাম দিয়েছি যেটা ওর পছন্দ হবে না। সিস্টেম বলে, যাক শেষমেশ বুঝলে। মাহিন হাসতে হাসতে বলে, এখন থেকে তোমার নাম হবে বৃষ্টি। মেয়েটা বৃষ্টি একদমই পছন্দ করতো না, তাই মাহিন ভাবে এই নাম শুনে সে রাগে ফেটে পড়বে। কিন্তু মেয়েটা তখন খুশি হয়ে বলে, বাবা ধন্যবাদ তোমার পদবিটা আমাকে দেওয়ার জন্য। ওয়েট, এটা তো ঠিক শোনাচ্ছে না। স্কুল শুরু হওয়ার পর মাহিন তাকে কড়াভাবে পড়াশোনা করার নির্দেশ দেয়। বৃষ্টি বাধ্য মেয়ের মতো রাজি হয়ে যায় আর আস্তে আস্তে আরো অনেক বেশি স্থির আর ধৈর্যশীল হয়ে ওঠে। আর সবসময় বাবাকে ভালোবাসি বলে চিৎকার করাটাও বন্ধ করে দেয়। বাসায় ফিরেই কাজ করে, হোমওয়ার্ক করে, ঘুমানোর আগে মাহিনের বিছানাও গুছিয়ে দেয়। মাহিন মনে মনে ভাবে, দেখো আমরা তো নিশ্চয়ই দূরে সরে যাচ্ছি, তাই না? মানে আমার এই শয়তান বাবা হওয়ার প্ল্যানটা তো দারুণ চলছে। কিন্তু তারপরও মাহিন নিজেকে আটকাতে পারে না। মাঝে মধ্যেই লুকিয়ে গিয়ে বৃষ্টির ঘরে উঁকি মেরে দেখে সে ঠিক আছে কিনা। একদিন স্কুল থেকে ফেরার পর বৃষ্টি দুটো সসেজ কিনে আনে। মাহিন জিজ্ঞেস করে, টাকা কোথায় পেলে? বাবা কি চুপি চুপি তোমার ব্যাগে টাকা রেখে দিয়েছিল? বৃষ্টি একটু ইতস্তত করে বলে, না না, ওটা তো ভুল করে চলে এসেছিল আমার কাছে। মাহিন মনে মনে ভাবে, গত সপ্তাহে ভুল করে খেয়ে ফেলেছিলাম, গত মাসেও ভুল করে খেয়ে ফেলেছিলাম, আবার ভুল করেই খেয়ে ফেললাম। আসলে এগুলো তো জাঙ্ক ফুডই, কে বলেছিল খেতে? বৃষ্টির আশাভরা চোখের সামনে মাহিন সেই সসেজটা 3 কামড়েই শেষ করে ফেলে। বাসায় ফিরে 2 ঘন্টা পর মাহিন নিজের বানানো সসেজ নিয়ে বৃষ্টির ঘরে যায়। বলে, দেখো একেই বলে স্বাস্থ্যকর খাবার। বৃষ্টি কিছু না বললেও তার চোখ দুটো চকচক করে ওঠে আর সেই সসেজটা একদম শেষ করে ফেলে। মাহিন তখন বলে, কি করছো এখন? বৃষ্টি বলে, তুমি তো কিছুই জানো না, আমি তো শুধু ওকে খাবার টেস্ট করতে সাহায্য করছিলাম। এই বলে মাহিন সন্তুষ্ট হয়ে বেরিয়ে যায়। বৃষ্টি খুবই বুদ্ধিমান, প্রায় সবসময় ফুল মার্কস পায়। শেষমেশ 3rd গ্রেডের ফাইনাল পরীক্ষায় ইংরেজিতে তার নম্বর আসে মাত্র 98। মাহিন রেগে জিজ্ঞেস করে, এত কেয়ারলেস কিভাবে হলে? 2 নম্বর হারালে কিভাবে? বৃষ্টি মাথা নিচু করে বলে, সরি বাবা, পরের বার খেয়াল রাখবো। এই বলে সে চুপচাপ ঘরে ঢুকে যায়। এদিকে মাহিন বৃষ্টির চলে যাওয়ার দিকে তাকিয়ে চুপচাপ চোখের পানি ফেলতে শুরু করে। মনে মনে ভাবে, হায় ঈশ্বর, আমি এটা কি করলাম? কয়েক মিনিট পর রান্নাঘরে যেতে গিয়ে বৃষ্টি দেখে মাহিন কোনায় বসে কাঁদছে। মাহিন তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মুখ মুছে ফেলে, কিন্তু বৃষ্টি বলে, বাবা তুমি আবার কাঁদছো? মাহিন বলে, না আমি কাঁদিনি, রান্নার ধোঁয়ায় চোখ জ্বালা করছিল শুধু। বৃষ্টি বলে, পরের বার আমি একদম পারফেক্ট স্কোর করব। তুমি জানো, আমি জানি বাবা আমাকে অনেক ভালোবাসে। এটা শুনে মাহিন শক্ত হয়ে গোপনে বৃষ্টির কাঁধ জড়িয়ে ধরে। সিস্টেম বলে, তুমি না ওকে বকা দেওয়ার কথা ছিল? মাহিন চুপ করতে বলে জবাব দেয়, চুপ করো। একেই বলে না বোঝার ভান করা। ও যখন পুরোপুরি বিশ্বাস করবে তখন আমি ওকে ঠিকমতো কষ্ট দেব। কিন্তু মাহিন অনেকক্ষণ অপেক্ষা করেও সেই সুযোগটা আর পায় না। তার বদলে একদিন মাহিন দেখে বৃষ্টি কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে। এতদিনে এই প্রথম বৃষ্টিকে কাঁদতে দেখে মাহিন বাসায় ঢুকেই বৃষ্টি টেবিলে মাথা রেখে শুয়ে পড়ে। মাহিন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? বাবাকে বলো তো, কেউ কি তোমাকে বুলি করেছে? কিছুক্ষণ অস্থির হয়ে পায়চারি করার পর বৃষ্টি অবশেষে কেঁদে কেঁদে বলে, ওরা বলছিল আমি নাকি বাবার আসল মেয়ে না। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এই তো ব্যাপার? হ্যাঁ, তুমি আমার আসল মেয়ে না, আমি তোমাকে ডাস্টবিনের পাশ থেকে খুঁজে পেয়েছিলাম। বৃষ্টি একদম হতভম্ব হয়ে যায়। সত্যি? মাহিন খুবই স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ, আমি তো সবসময় তোমাকে বলি আমি তোমাকে ডাস্টবিনের পাশ থেকে খুঁজে পেয়েছিলাম। কিন্তু বৃষ্টি কখনো ভাবেনি এটা সত্যিই সত্যি হবে। সে ঠোঁট ফুলিয়ে আবার কাঁদতে যাচ্ছিল। মাহিন জিজ্ঞেস করে, তারপর? বৃষ্টির মাথা তখন ওভারলোড হয়ে যায়। সে কান্না থামিয়ে দেয়। মাহিন বলে, আমি তো তোমার সাথে ভালো ব্যবহারই করি, তাই না? তাহলে এতদিন বড় করার পরও তুমি যদি আমার আসল মেয়ে না হও, তাতে বর্তমান পরিস্থিতিতে কি পার্থক্য পড়বে? বৃষ্টি অনেকক্ষণ ভেবে বলে, কোনো পার্থক্য পড়বে না। মাহিন বলে, তাহলে তো ব্যাপারটা সেটেল হয়ে গেল। আসলে এটা মূলত একটা খুবই কঠিন প্রশ্ন ছিল, আর মাহিনের দেওয়া উত্তরগুলো বৃষ্টির জন্য মারাত্মক আঘাতও হতে পারত। কিন্তু যাই হোক, মাহিনের নিজস্ব একটা রিদম আছে। পরের দিন বৃষ্টি স্কুলে যায়, আর সেই বিরক্তিকর ছেলে সহপাঠীরা আবার তাকে দত্তক নেওয়া মেয়ে বলে খোঁচা দেয়। বৃষ্টি সহজভাবেই জবাব দেয়, তো কি হয়েছে? আর পাল্টা তাদের বলে, সৌরভ, তোমার জামাকাপড় তো সবসময় নোংরা থাকে, তোমার মা বাবা তোমাকে ধোয়াও শেখায়নি, তারা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে না। দেবাশিস, তুমি সবসময় সবচেয়ে কম নম্বর পাও, তোমার মা বাবা কিছু যায় আসে না, তারা নিশ্চয়ই তোমার থেকে কোনো আশাই রাখে না। রাজু, তুমি প্রতিদিন জাঙ্ক ফুড খাও, তোমার মা বাবা তোমাকে আটকায়ও না, তারা নিশ্চয়ই তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিতই না। 3 জন ছেলে একে অপরের দিকে তাকায়, লজ্জায় মুখ লাল হয়ে যায়। বৃষ্টি বলে, যাই হোক,
আমি দত্তক নেওয়া মেয়ে তো কি হয়েছে? আমার বাবা আমাকে ভালোবাসে, আমি কিসের ভয় পাবো? এভাবেই মাহিন আর বৃষ্টি দিনের পর দিন কাটাতে থাকে। বৃষ্টি ভালো নম্বর নিয়ে শহরের সেরা জুনিয়র হাই স্কুল আর হাই স্কুলেও চান্স পেয়ে যায়। মাহিন খুশি মনে তাকে হাই স্কুলের কাছে একটা বাসায় শিফট করতে সাহায্য করে। বৃষ্টি জানতে পারে ভাড়াটা বেশ বেশি, তাই সে পার্ট টাইম টিউশনি করার প্রস্তাব দেয়। কিন্তু মাহিন অস্থির হয়ে বলে, না, কেন? পার্ট টাইম টিউশনি করলে তো তোমার পড়াশোনার ক্ষতি হবে। যদি ভালো ইউনিভার্সিটিতে চান্স না পাও তাহলে টাকা কামিয়ে আমাকে সাপোর্ট করবে কিভাবে? মনে মনে ভাবে, এটাই তো ঠিক পয়েন্ট। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু একই সাথে ভয়ও পায় যদি বৃষ্টি সত্যিই তার কথা শুনে স্কুল ছেড়ে কাজ শুরু করে তাকে সাপোর্ট করতে যায়। তাই মাহিন বলে, আমি আরও কয়েক বছর তোমাকে সাপোর্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। একেই বলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বৃষ্টি হেসে বলে, ধন্যবাদ বাবা। মাহিন তখন একটা নতুন বই বের করে ওর দিকে ছুঁড়ে দেয়, বলে, এই নাও, রাস্তা থেকে একটা পুরনো স্কুল ব্যাগ পেয়েছিলাম, এখনো ব্যবহারযোগ্য, এটাই ব্যবহার করো। এত দাবি কিসের? বৃষ্টি হাসতে হাসতে ব্যাগটা নিয়ে নেয়। স্কুলে যাওয়ার আগে বৃষ্টি উঁকি মেরে বলে, বাবা, আমি সসেজ খেতে চাই। মাহিন বলে, ঠিক আছে। সেই সন্ধ্যায় মাহিন সসেজ নিয়ে আগে থেকেই স্কুল গেটে গিয়ে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই একটা অসম্ভব দামি দেখতে লাক্সারি গাড়ি এসে স্কুল গেটে থামে। আশেপাশের অভিভাবকদের অবাক আর ঈর্ষান্বিত দৃষ্টির মাঝে 4 জন মানুষ গাড়ি থেকে নেমে আসে। সামনের দম্পতি খুবই যত্নে সাজানো, গায়ে দামি গয়না। বাকি 2 জন সম্ভবত ভাই বোন। বোনটা ভয়ে ভয়ে ভাইয়ের কাপড় খামচে ধরে আছে, আর ভাইটা তাচ্ছিল্যের সাথে চারপাশে তাকাচ্ছে, যেন তাদের মতো সাধারণ মানুষের সাথে দাঁড়াতেও তার আপত্তি আছে। দীর্ঘদিন ঘুমিয়ে থাকা সিস্টেমটা হঠাৎ জেগে উঠে বলে, রায় পরিবার তাদের আসল মেয়েকে নিতে এসেছে। মাহিন সেখানেই জমে যায়। সিস্টেম আগেই বলেছিল বৃষ্টি 16 বছর বয়সে পৌঁছালে তার আসল বাবা মা তাকে নিতে আসবে। কিন্তু মাহিন ভাবেনি এই দিনটা এত হঠাৎ করে চলে আসবে। সে অবচেতনভাবে সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখে স্লিপার, 30 টাকার টি শার্ট, একটু এলোমেলো চুল, আর হাতে 2টা সসেজ। বৃষ্টির পরিবারের সাথে এসে একদম বিপরীত মেরুর। মাহিন ঠোঁট চেপে এক পাও নড়ে না। সেন্ট্রাল হাই স্কুলের ছুটির পর বৃষ্টি রাস্তার ওপারে দাঁড়িয়েছিল, তার পরিপাটি করে বাঁধা উঁচু পনিটেইল আর স্কুল ইউনিফর্মের হাতা পেছনে গুটানো, যাতে তার পেশিবহুল হাত দেখা যায়। মাহিনকে কিছু একটা আনন্দের খবর দেওয়ার জন্য সে চোখ চকচক করে চারদিকে তাকাচ্ছিল উত্তেজনায়। সে জানতো মাহিন নিশ্চয়ই তাকে নিতে আসবে, কিন্তু মাহিন নিজেকে আটকাতে না পেরে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে। বৃষ্টি মাহিনকে খুঁজে পাওয়ার আগেই রায় পরিবার তাকে খুঁজে পেয়ে যায়। মনে হচ্ছিল তারা আগে থেকেই বৃষ্টির খোঁজ খবর করে রেখেছিল, তাকে দেখতে কেমন লাগে সেটাও জানতো। শর্মিলা প্রথমে এগিয়ে আসে, চোখে পানি টলমল করছে। আস্তে করে ডাকে, মা, তুমিই তো? বৃষ্টি বলে, সরি আন্টি, আপনি হয়তো অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছেন। এরপর অনির্বাণ কাছে এসে বৃষ্টিকে ভালো করে দেখে বলে, আমি রায় গ্রুপের অনির্বাণ রায়, তোমার নাম অহনা, আর তুমি আমাদেরই মেয়ে। আমরা আজ তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আশেপাশের সবার দৃষ্টি এবার তাদের দিকে ঘুরে যায়। বৃষ্টি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে অস্বস্তিতে একটু সরে দাঁড়ায়। এটা কি কোনো রাস্তার প্র্যাঙ্ক শো নাকি? আমাকে তো বাসায় গিয়ে বাবার জন্য রান্না করতে হবে, অন্য কাউকে খুঁজে নিন না কেন? শর্মিলা যেন এই কথা শুনে খুবই খারাপ কিছু শুনে ফেলেছেন এমন ভাবে হাঁপিয়ে ওঠেন। তোমাকে এখনো বাসায় গিয়ে রান্না করতে হয়? আমার মেয়ে, তুমি সাধারণত কেমন কষ্টের জীবনযাপন করছো? শুরুতে ভদ্রতা বজায় রাখলেও এই কথাটা শুনেই বৃষ্টির মুখ শক্ত হয়ে যায়। এর আগেই পল্লবী নামের সেই রাজকন্যার মতো মেয়েটা এগিয়ে আসে, চোখ মুছতে মুছতে ফুপিয়ে কেঁদে বৃষ্টির সামনে গভীরভাবে মাথা নিচু করে বলে, আমি সত্যিই দুঃখিত। এতগুলো বছর আমি তোমার জায়গাটা দখল করে রেখেছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে এতটাই আদর করেছেন, আমি সত্যিই তাদের ছেড়ে যেতে চাই না। প্লিজ আমাকে পাঠিয়ে দিও না। যদি পাঠিয়ে না দাও আমি তোমার চাকরানি হয়ে থাকবো। আসলে বৃষ্টি 16 বছর ধরে রায় পরিবারের সেই হারিয়ে যাওয়া মেয়ে ছিল, আর তাদের প্রথম দেখাটা এভাবেই এত তাড়াহুড়ো করে হয়ে গেল। এই স্কুল গেটের মতো ভিড়ভাট্টার জায়গায় এভাবে দেখা হওয়ার তো কথাই ছিল না। তার উপর তারা সেই নকল মেয়ে কেউ সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করলো, যাকে দেখে মনে হচ্ছিল সে খুবই অন্যায়ের শিকার। তারা কি বৃষ্টির অনুভূতির কথা একবারও ভাবলো না? সিস্টেম টের পেয়ে যায় মাহিন এবার কিছু একটা করতে যাচ্ছে, তাই তাকে মনে করিয়ে দেয় এখান থেকে চলে যেতে আর বৃষ্টির ফিরে আসার অপেক্ষা করতে। তুমি তো বাসা থেকে টাকা পাবে। মাহিন হাত মুঠো করে রাগ চেপে রাখে। ঠিক তখনই আরেকটা গলা শোনা যায়, প্রিয়া, তোমার এত বিনয়ী হওয়ার দরকার নেই। ছেলেটা সহানুভূতির সুরে পল্লবীর কাঁধে হাত রেখে বৃষ্টির পথ আটকে দাঁড়ায়। অহনা, তুমি নিজের পরিবারের সাথে এভাবে ব্যবহার করছো? বোঝাই যাচ্ছিল সে বৃষ্টিকে ছোট করে দেখাতে চাইছে। এতদিন লু পরিবারে ভালোভাবে খাওয়া দাওয়া করে তুমি তো একটা ছেলের মতোই লম্বা হয়ে গেছো। সে বৃষ্টিকে চাপে ফেলার চেষ্টা করে। আমার বাবা মা এতগুলো বছর ধরে তোমাকে খুঁজেছেন, তোমার কি কোনো বিবেক বা ভদ্রতাবোধ নেই? প্রিয়া কান্না করে তোমার কাছে ক্ষমা চাইলো, তুমি তো কোনো রিয়াকশনই দেখালে না। তুমি কি একটা ঠান্ডা মাথার পশু নাকি? বৃষ্টি এবার আর সহ্য করতে পারে না। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে সিকিউরিটি বুথের দিকে চিৎকার করে বলে, আঙ্কেল সিকিউরিটি গার্ড, কেউ একজন আমাকে হ্যারাস করছে। বৃষ্টির ব্যক্তিত্ব খুবই ভালো, ইমোশনাল ইন্টেলিজেন্সও অনেক বেশি। শিক্ষক হোক, সহপাঠী হোক বা ক্যান্টিনের আন্টিরাই হোক, সবাই তাকে খুব পছন্দ করত।
সিকিউরিটি গার্ডরাও তাকে খুবই ভালোবাসতো। তার এক ডাকেই আশেপাশের মানুষজন লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। সরুন সরুন সরুন! এতদিন খুবই আদরে বড় হওয়া রায় পরিবার আগে কখনো এমন ব্যবহার পায়নি। তারা তোতলাতে তোতলাতে ব্যাখ্যা দিতে দিতে পিছিয়ে যায়। এই বিশৃঙ্খলার সুযোগে বৃষ্টি তাদের পাশ কাটিয়ে ভিড়ের মধ্যে দ্রুত মাহিনকে খুঁজে বের করে ফেলে। একটা প্রাণবন্ত পাখির মতো লাফাতে লাফাতে মাহিনের দিকে ছুটে আসে। মাহিনের হাতে সেই ইলেকট্রনিক ওজন মাপার মেশিন দেখে বৃষ্টির সাথে সাথে অনিচ্ছার একটা এক্সপ্রেশন দেয়। আরে, এটা তো আমি নিজেই বানিয়েছি। বৃষ্টি চোখ ছোট করে সসেজটা ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিতভাবে বলে, না, এটা তো দোকান থেকে কেনা। তোমার ভাজা সসেজে তো সবসময় একটা ছোট পোড়া দাগ থাকে। এটা নিয়ে গর্ব করার তো কিছু নেই। মাহিন বলে, এটা তো জাঙ্ক ফুডই, কিন্তু তারপরও তোমার জন্য নিয়ে এসেছি। ধন্যবাদ বাবা। মাহিন তার হাত ধরে দৌড়াতে শুরু করে পিছনে না তাকিয়েই, ভয়ে যে রায় পরিবার তাদের ধরে ফেলবে। রাস্তায় যেতে যেতে মাহিন জিজ্ঞেস করে তার দিনটা কেমন গেল। বৃষ্টি বলে, দিনটা দারুণ কেটেছে। সেমিস্টারের শেষে প্যারেন্ট টিচার মিটিংয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলেই একটু থমকে যায়। কিছু একটা নিয়ে চিন্তিত মনে হয়। কিন্তু স্কুলের পর গেটে একটা মানসিকভাবে অসুস্থ পরিবারের সাথে দেখা হলো। তারা জোর করে বলছিল আমার নাম নাকি অহনা। রায় গ্রুপের কথা শুনেছি, কিন্তু আমি তাদের মেয়ে হব কিভাবে? মাহিনের বুকটা কেঁপে ওঠে। সে সাবধানে জিজ্ঞেস করে, যদি সত্যিই তাই হয়? বৃষ্টি হঠাৎ থেমে যায়। মাহিনের নার্ভাস উদ্বিগ্ন দৃষ্টির নিচে সে গম্ভীরভাবে জবাব দেয়, যদি তারা সত্যিই আমার পরিবার হয়, তাহলে আমি অবশ্যই তাদের সবচেয়ে ভালো মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবো। মাহিন হেসে ফেলে। কিছুক্ষণ পর সে বলে, কিন্তু তারা তো অনেক ধনী। বৃষ্টি গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি তাদের হাসপাতালে পাঠাবো। তারপর টাকাটা এমন মানুষদের দান করে দেব যারা এটা আরো ভালোভাবে ব্যবহার করতে পারবে। তারা তো মানসিক অবস্থায় টাকা খরচ করতেই জানে না, অন্যদের হয়ে খরচ করাটাই ভালো। মাহিন গভীরভাবে সম্মতি জানিয়ে বলে, মা, তোমার আইডিয়াটা তো দারুণ। বৃষ্টি হেসে বলে, বাবা আমাকে ভালোই শিখিয়েছে। এভাবেই হাসতে হাসতে গল্প করতে করতে তারা বাসায় ফিরে আসে। কিন্তু ডিনার বানানো শেষ হতেই দরজায় একজন অনাহুত অতিথি নক করে। কে এসেছে সেটা মাহিনের অনুমান করতে বাকি থাকে না। রায় পরিবার এসে হাজির হয়েছে। মাহিন জানতো এই দিনটা আসবেই, দেরি হোক বা তাড়াতাড়ি। মাহিন উঠতে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি আগেই দাঁড়িয়ে যায়। শান্ত গলায় বলে, বাবা, দরজাটা আমিই খুলছি। রায় পরিবারের 4 জনই দরজার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শর্মিলা ভয় পাচ্ছিলেন বৃষ্টি হয়তো দরজা বন্ধ করে দেবে। তাড়াতাড়ি তার জন্মসনদ বের করে কাঁদতে কাঁদতে তার হাত ধরে বলেন, মা, এটা তো সব একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি সত্যিই তোমার আসল মা। বৃষ্টি ঘুরে মাহিনের দিকে তাকায়। মাহিন তার চোখ এড়িয়ে যায়। বৃষ্টি বলে, তাহলে ভেতরে এসে কথা বলুন। এই বলে সে সরে দাঁড়িয়ে মাহিনকে আগে যেতে দেয়। আগের সেই তামাশার পর 4 জনের ব্যবহার একটু দূরত্বপূর্ণ হলেও আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক মনে হচ্ছিল। শর্মিলা তার পরিবারের পরিচয় করিয়ে দেন। এ হলো তোমার ভাই অর্ণব, তোমার চেয়ে 3 বছরের বড়। আর এ হলো পল্লবী, তোমার জন্মের ঠিক 1 ঘন্টা পরেই জন্মেছিল। তখন আমি একই হাসপাতালে সেই আয়ার সাথে ডেলিভারি করিয়েছিলাম। সে গোপনে আমাদের 2 বাচ্চাকে বদলে দিয়ে তোমাকে ফেলে দিয়েছিল। কিছুদিন আগেই আমরা জানতে পারি পল্লবী আমাদের নিজের মেয়ে না। সাথে সাথে আমরা সব কানেকশন কাজে লাগিয়ে খোঁজ শুরু করি, আর গতকালই তোমার খবর পাই। মা কখনো ভাবতেই পারেনি তুমি এমন জীবনযাপন করছো। শর্মিলা তখন ঘরের ভেতরে সাজসজ্জার দিকে তাকিয়ে অপ্রকাশিত ঘেন্না নিয়ে কেঁদে বলেন, কিভাবে কেউ এমন একটা জায়গায় থাকতে পারে? বৃষ্টির মুখ ঠান্ডা হয়ে যায়। কেন থাকতে পারবে না? বৃষ্টির কাছে এই বাড়িটা ছিল তার আর মাহিনের কষ্টের ফসল। গরমকালে তারা একসাথে পুরনো একটা এসির সামনে বসে তরমুজ খেত আর বাতাস উপভোগ করত। শীতকালে পুরনো সোফায় গরম পানির বোতল নিয়ে গা ঘেঁষে বসে টিভি দেখত। এটা কেমন সুর? অনির্বাণের ধৈর্য শেষ হয়ে যায়। বিশেষ করে বৃষ্টি তাকে 2 বার তার বাবা হওয়ার সত্ত্বেও এভাবে অসম্মান করায়। এত অসম্মান আর ভদ্রতার অভাব তো রায় পরিবারের সাথে যায় না। সে টেবিলে হাত ঠুকে ভ্রু কুঁচকে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, অনেক কথা হয়েছে, তুমি এখন আমাদের সাথে বাড়ি ফিরছো। পল্লবী তাড়াতাড়ি অনির্বাণের পিঠে হাত বুলিয়ে বলে, বাবা রাগ করো না, আপুকে একটু সময় দাও ওর লাগেজ গোছানোর জন্য। এই আবর্জনার স্তূপে গোছানোর মতো আছেটা কি? পল্লবী আবার বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলে, তাড়াতাড়ি বাবার কাছে সরি বলো। ওনার হার্ট ভালো না, রাগিও না তাকে। মা বাবা সত্যিই চান তুমি বাড়ি ফিরে আসো। আমরা তোমার জন্য অনেক গিফট, গয়না, দামি ডিজাইনার ড্রেস তৈরি করে রেখেছি। সব আমি নিজে বেছে বেছে বানিয়েছি। অর্ণবও যোগ করে, মা বাবা আর পল্লবী তোমার জন্য 16টা জন্মদিনের গিফট তৈরি করতে কতই না পরিশ্রম করেছেন। এখন সব বৃথা যেতে বসেছে। পাশে বসে থাকা বৃষ্টি এসব শুনে বিদ্রুপের সুরে বলে, আপনাদের পরিবার তো বেশ সুন্দরভাবে মিলেমিশে অভিনয় করছেন। মনে হচ্ছে আমাকে আপনাদের আসলে দরকারই নেই। আমার বাবা আর আমি বেশ ভালো আছি, আপনাদের চিন্তা করার দরকার নেই। প্লিজ চলে যান, আমরা তোমাকে এভাবে সহ্য করতে পারি না। যেহেতু তুমি রায় পরিবারের সদস্য, তোমাকে বাইরে ঘুরতে দেওয়া যায় না। রায় পরিবার পল্লবীকে বড় করতে পেরেছে, তোমাকেও পারবে। আর তোমার দত্তক নেওয়া বাবার ব্যাপারে অনির্বাণের গলায় একটা হালকা হুমকি ফুটে ওঠে। যেহেতু শেষমেশ আমাকে একটু গুরুত্ব দিতে রাজি হয়েছে, আমরা তাকে খারাপভাবে দেখব না। শর্মিলা তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে টেবিলে রেখে সেটা মাহিনের দিকে এগিয়ে দেন। এটা আপনার পুরস্কার, এতে 1 কোটি টাকা আছে। আমার মেয়েকে বড় করার জন্য ধন্যবাদ। তার চোখে খুব একটা কৃতজ্ঞতা দেখা যায়নি, বরং একটা ব্যবসায়িক ভাব। তাচ্ছিলেরও একটা ছোঁয়া ছিল।
মাহিন বুঝতে পারে সে বৃষ্টিকে নিয়ে সন্তুষ্ট না। তারা পল্লবীর মতো বাধ্য, বুঝদার আর মিষ্টি স্বভাবের মেয়েই বেশি পছন্দ করে। কিন্তু মাহিনের চোখে তার বৃষ্টিই ছিল পৃথিবীর সেরা সন্তান। মাহিনের হাত মুঠো হয়ে যায়, ফেটে পড়ার মতো অবস্থা। ঠিক তখনই সিস্টেমের গলা শোনা যায় মাথার ভেতরে, হোস্ট, বোকামি করো না, ওরা ওর আসল বাবা মা, আর তুমি তো 16 বছর ধরে ওকে বড় করেছো এই দিনটার জন্য, তাই না? আসল মেয়ে বাড়ি ফিরলে সিস্টেম তোমাকে আরও একটা অ্যামাউন্ট দেবে, এটাই তো তুমি শুরু থেকে চেয়েছিলে, তাই না? মাহিন ঠোঁট কামড়ে ধরে। এটা সত্যিই শুরুতে তার চাওয়াই ছিল, কিন্তু এতগুলো বছর পর বৃষ্টি তার জীবনের একটা অংশ হয়ে গেছে। মাহিন তাকে ছাড়তে পারে না, ঠিক যেভাবে সে নিজের জীবনটাও ছেড়ে দিতে পারবে না। মাহিন যখন মুখ তুলে তাকায়, তার চোখ সরাসরি বৃষ্টির চোখের সাথে মিলে যায়। বৃষ্টি চুপচাপ তাকিয়ে থেকে তার উত্তরের অপেক্ষা করছিল। তার চোখ দুটো যেন কালো পাথরের মতো শান্ত অথচ শক্তিশালী, 16 বছরের ভালোবাসা দিয়ে যত্ন করে গড়ে তোলা একটা রূপ। মাহিন এটা ছাড়তে চায় না। সবার সামনে মাহিন মুখ খুলতে যায়, কিন্তু সিস্টেম আবার মনে করিয়ে দেয়, হোস্ট, তুমি কি ওর দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছো? রায় পরিবার ধনী আর প্রভাবশালী, বাড়ি ফিরলে ও যা চায় তাই পেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকলে তাকে ভাড়া বাসায় থাকতে হবে, সস্তা কাপড় পরতে হবে, তারপরও তোমার জন্য রান্না বান্না, ঘরের কাজ করতে হবে। এত ছোট বয়সে এত বড় দায়িত্ব বহন করে রায় পরিবারে ফিরলে তাকে আর কখনো ভাড়া বা এক্সট্রা ক্লাসের টাকা নিয়ে চিন্তা করতে হবে না। তার সেবা করার জন্য অনেক মানুষও থাকবে। তুমি কি সত্যিই নিজের স্বার্থের জন্য ওকে তোমার সাথে কষ্ট করাতে চাও? মাহিন হতভম্ব হয়ে যায়। সিস্টেমের কথাগুলো একদম যুক্তিসঙ্গত মনে হলেও বৃষ্টির গত 16 বছরের প্রতিটা মুহূর্ত মাহিনের চোখের সামনে ভেসে ওঠে, আর সে মনে মনে সিস্টেমের কথাগুলো খণ্ডন না করে পারে না। কিন্তু তারা তো বৃষ্টির সাথে ভালো ব্যবহারও করছিল না। আজকেই তো তাদের প্রথম দেখা, আর পুরো পরিবার এরই মধ্যে একটা 16 বছর বয়সী মেয়েকে কঠিন সময় দিতে ব্যস্ত। মাহিন আশা করেছিল বৃষ্টি বাড়ি ফিরে জীবন উপভোগ করবে, আরেকটা জায়গায় গিয়ে কষ্ট চালিয়ে যাবে না। মাহিন নিজেকে বোঝানোর চেষ্টা করে, যদি বৃষ্টিকে বেছে নিতে বলা হতো সে নিশ্চয়ই তার সাথেই থাকতে বেছে নিত। ও এখন মাত্র 16 বছরের, ও কিভাবে টাকা আর ক্ষমতার গুরুত্ব বুঝবে? কিন্তু তুমি তো একজন বড় মানুষ, তোমার জানা উচিত এটা ওর জন্য একটা দরকারি ধাপ মাত্র। ও একজন সত্যিকারের উত্তরাধিকারিণী, তাকে তার অতীত ঝেড়ে ফেলে নিজের কাজ দিয়ে সবার ভালোবাসা অর্জন করতে হবে। কষ্টের পরে তার সামনে একটা সারা জীবনের সুখ অপেক্ষা করছে। তুমি কি চাও ও দীর্ঘ কষ্ট ভোগ করুক, নাকি একটা ছোট্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া কষ্ট? মাহিন চুপ হয়ে যায়, সিস্টেমের কথার কোনো জবাব খুঁজে পায় না। বৃষ্টির মাহিনের ওপর এই নির্ভরতা আসছে, এই কারণেই 16 বছর ধরে মাহিনী ছিল তার একমাত্র সহায়। মাহিন ওকে খুব সামান্যই দিতে পেরেছে, আর রায় পরিবারের এই খারাপ ব্যবহারের কারণ নিশ্চয়ই এটাই যে তারা এখনও বৃষ্টিকে ঠিকমতো চেনে না। একবার তার সাথে বেশি সময় কাটালে তারাও মাহিনের মতোই বুঝে যাবে বৃষ্টি পৃথিবীর সেরা মেয়ে। বৃষ্টির দৃষ্টির সামনেই মাহিন নিঃশব্দে হাত বাড়িয়ে সেই ব্যাংক কার্ডটা তুলে নেয়। শর্মিলা মাহিনের এই বুদ্ধিমত্তা দেখে বেশ সন্তুষ্ট হন। বৃষ্টির দিকে তাকিয়ে যেন বলছেন, আমি তোমাকে আর চাই না, তোমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মাহিন বৃষ্টিকে কিভাবে বোঝাবে বুঝতে না পেরে মাথা নিচু করে রাখে। কিন্তু আগেই বলেছি, বৃষ্টি একটা বোঝদার আর ভালো মেয়ে। কোনো কিছু জিজ্ঞেস না করেই সে মাহিনের সিদ্ধান্ত আন্দাজ করে ফেলে। সে উঠে দাঁড়িয়ে চুপচাপ নিজের ঘরে গিয়ে লাগেজ গোছাতে শুরু করে। 5 মিনিট পর সে তার নতুন কেনা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে আসে, প্রায় কিছুই সাথে নেয়নি। বৃষ্টির এই সিদ্ধান্তমূলক আর বাধ্য আচরণ দেখে রায় দম্পতির মুখের ভাব একটু হালকা হয়ে যায়। শর্মিলা বৃষ্টির হাত ধরে বলেন, চলো যাই। পল্লবী অবাক হয়ে যায়, বৃষ্টি এত সহজেই সব ছেড়ে চলে যাচ্ছে দেখে। আপু, তুমি এত সহজে অতীত ছেড়ে দিতে পারছো, এটা তো খুবই ভালো। সে মাহিনের দিকে তাকিয়ে ক্যাজুয়ালি বলে, কিন্তু আঙ্কেল তো তোমাকে 16 বছর বড় করেছেন, তার কাছ থেকে বিদায় নেবে না? বৃষ্টি কিছু বলে না, কিন্তু মাহিন আসলে পস্তাতে শুরু করে দেয়। সব স্মৃতি আবার তার মাথায় ভেসে ওঠে, আর সে নিজেকে না চাইতেই সামনের দিকে পা বাড়ায়। সিস্টেম মাথার ভেতরে চিৎকার করে ওঠে, যেও না, ওকে বাড়ি ফিরতে দাও। তুমি ওকে আটকাতে চাইলেও তোমার কি সেই ক্ষমতা আছে? রায় পরিবার তো এক আঙুলের ইশারাতেই তোমাকে শেষ করে দিতে পারে। এটা ঠিক না। মাহিনের মনেও একই কথা প্রতিধ্বনিত হয়। আসলে আমার মনে হয় ওর ফিরে যাওয়াই উচিত। আমি তো ওর জন্য সিদ্ধান্ত নিতে পারি না, আমি তো ওকে জিজ্ঞেসই করিনি ও কি চায়। এই ভেবে মাহিন বৃষ্টির কবজি ধরে সেই ব্যাংক কার্ডটা তুলে ধরে নার্ভাস চোখে তার দিকে তাকিয়ে বলে, বৃষ্টি, আমি এখনো তোমাকে জিজ্ঞেসই করিনি, তুমি কি যেতে চাও? যদি না চাও তাহলে বাবার কিছুই চাই না। রায় পরিবার আমার নামে মামলা করলেও আমার কোনো পরোয়া নেই। মাহিন জানতো বৃষ্টি একদমই যেতে চায় না। তার চোখে স্পষ্ট অনিচ্ছার একটা ছাপ, কিন্তু সবার উদ্বিগ্ন দৃষ্টির নিচে, আলোর নিচে বৃষ্টি সেই ব্যাংক কার্ডটা মাহিনের হাতে ফিরিয়ে দিয়ে মাথা নাড়ে। মাহিন আঙ্কেল, টাকাটা কি যথেষ্ট না? মাহিন হতভম্ব হয়ে যায়। বৃষ্টি তার দিকে তাকিয়ে তার হাত না ছেড়েই আবার বলে, টাকাটা কি যথেষ্ট না? এরপর শর্মিলার দিকে তাকিয়ে বলে, মাহিন আঙ্কেল এতগুলো বছর আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। শর্মিলা সাথে সাথে বুঝে ফেলে, হেসে আরেকটা কার্ড বের করে এগিয়ে দেয়। সরি, আমি ঠিকভাবে ভেবে দেখিনি। এই নিন আরো 50 লাখ টাকা। নিন। মাহিন কিছু বলে না, কিন্তু তার মনটা আরো বেশি ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আমি তো এত সহজে টাকা নিয়ে ওকে যেতে দিয়েছিলাম, এখনো এটা করছে।
টাকা কম হওয়া ছাড়া আর কি কারণ থাকতে পারে? মাহিন যখন কোনো রিয়াকশন দেখায় না, বৃষ্টি সেই কার্ডটাও মাহিনের হাতে গুজে দেয়। মাহিন আস্তে করে হাত ছেড়ে দিয়ে জোর করে হেসে বলে, ঠিক আছে বৃষ্টি, এখন থেকে তুমি অবশ্যই সুখী হও। মাহিনের কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি ততক্ষণে ঘুরে বেরিয়ে যায়। মাহিন তখনই দৌড়ে বারান্দায় গিয়ে দেখে বৃষ্টি গাড়িতে উঠে যাচ্ছে। শেষমেশ আর নিজেকে সামলাতে না পেরে মাহিন নিজের ঘরে দৌড়ে গিয়ে কেঁদে ফেলে। পুরো 1 ঘন্টা কাঁদার পর সিস্টেম সাহস করে কথা বলতে আসে। হোস্ট, কান্না থামাও, তুমি তোমার মিশন কমপ্লিট করেছো। আমি তোমাকে পরে আরো 1 কোটি টাকা দেব। তুমি একজন সেলফ মেড মিলিয়নিয়ার হবে। চুপ করো, মাহিন কাঁদতে কাঁদতে সিস্টেমকে গালি দেয়। তোমার কি কোনো ফিলিংসই নেই? তুমি কি ওকে বড় হতে দেখোনি? সিস্টেম কিছুক্ষণ চুপ থেকে যেন কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ইতস্তত করে বলে, যদি তুমি সত্যিই বৃষ্টিকে মিস করো, তাহলে আমি তোমার রিওয়ার্ড বদলে একটা ক্যামেরা ফলো আপ দিতে পারি। যখনই তুমি ওকে মিস করবে, তুমি ক্যামেরা খুলে ওকে দেখতে পারবে। মাহিনের কান্নার সাথে সাথে থেমে যায়। সে সোজা হয়ে বসে বলে, এখনই আমি ওকে দেখতে চাই। ক্যামেরায় দেখা যায় একটা শান্ত গাড়ি। মাহিন আঙ্কেল তোমাকে বৃষ্টি বলে ডাকতেন, তাই না? আমার মনে হয় অহনার নামটাই ভালো শোনায়, কিন্তু যদি তুমি অভ্যস্ত না হও, তাহলে আপাতত বৃষ্টিই বলতে পারি। দরকার নেই, আমি অহনাই পছন্দ করি। শর্মিলা খুবই সন্তুষ্ট হয়ে মাথা নাড়েন। এটা দেখে পল্লবী ঠোঁট চেপে হঠাৎ হেসে বলে, যাই হোক, আপু নিশ্চয়ই মাহিন আঙ্কেলের আসল চেহারা বুঝে ফেলেছে বলেই এভাবে চলে আসতে রাজি হয়েছে। কিন্তু আপু আসলেই খুব নির্মম, এভাবেই চলে আসতে পারলো। আমি সত্যিই আপুর কথা হিংসা করছি। বৃষ্টির শান্ত দৃষ্টি তার মুখের ওপর পড়ে। পল্লবী একটু অস্বস্তি বোধ করলেও পরিবারের সামনে হাসিটা ধরে রাখে। শেষ পর্যন্ত বৃষ্টি নরম গলায় বলে, হ্যাঁ, আমি মাহিন আঙ্কেলের আসল রূপ বুঝে ফেলেছি। আর এটাও দেখেছি মা বাবা সত্যিই আমাকে নিতে এসেছেন। তুমিও একই রকম অনুভব করো, তাই না? পল্লবী একটু থমকে যায়। কি, তুমিও একই রকম অনুভব করো? বৃষ্টি ধৈর্য ধরে ব্যাখ্যা করে, তুমি তো নার্সমেইড না? তোমার মেয়ে এখনো আমাদের সাথেই থাকবে। নিশ্চয়ই এই কারণেই যে সে তার আসল মায়ের নিষ্ঠুর স্বভাব বুঝে ফেলেছিল আর মা দয়া করে তাকে গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা তো আলাদা। তুমি নিজের আসল মাকে ছেড়ে যাওয়া বেছে নিয়েছিলে, আর আমি তার কাছে ফিরে আসা বেছে নিয়েছি। বৃষ্টি আলতো করে শর্মিলার কাঁধে মাথা রেখে উজ্জ্বল হাসি দিয়ে পল্লবীর দিকে তাকিয়ে বলে, তাহলে তো তোমার সাহসই আমার চেয়ে বেশি। মাহিন এই দৃশ্যটা দেখে কান্নার মাঝেও হেসে ফেলে। তুমি এত নিষ্ঠুর, তারপরও হাসতে পারছো? কিছু যায় আসে না। মাহিন চোখ মুছে গর্বের সুরে বলে, যতক্ষণ বৃষ্টি পিছিয়ে না পড়ে আমি নিষ্ঠুর হলেই বাকি। সেদিন থেকে মাহিন যখনই সময় পায় ক্যামেরা অন করে বৃষ্টিকে দেখত। শুরুতে মাহিনের চিন্তা ছিল বাড়ি ফিরে বৃষ্টি নিজেকে ঠিকমতো রক্ষা করতে পারবে না, পুরো পরিবার তাকে বুলি করবে। কিন্তু আস্তে আস্তে এই সন্দেহ দূর হয়ে যায়। বাড়ি ফেরার প্রথম সপ্তাহেই পল্লবী কাঁদতে কাঁদতে শর্মিলার কাছে অভিযোগ করে বৃষ্টি নাকি তার কিছু একটা চুরি করেছে। বৃষ্টি চুপচাপ নিজের ঘরে বসানো সিসিটিভি ফুটেজ বের করে দেখায় যে পল্লবী ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়েছিল। 1 মাস পর অর্ণব অনির্বাণের কাছে অভিযোগ করে বৃষ্টি নাকি তার অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে। বৃষ্টি শান্তভাবে একটা টাইম টেবিল বের করে দেখায় যে সে পুরো মাস ধরে বাবাকে সাহায্য করছিল। অর্ণব কড়া বকা খায় অনির্বাণের কাছে। এভাবে কয়েক রাউন্ডের পর এই দম্পতি বৃষ্টির ওপর ক্রমশ বেশি সন্তুষ্ট হতে থাকেন। শর্মিলা একদিন হৃদয়স্পর্শী গলায় তার হাত ধরে বলেন, 2 বাচ্চাই খুব আদুরে, কিন্তু তুমি এত বোঝদার। এই কয়েকদিন তোমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বৃষ্টি বাধ্যভাবে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, আমরা তো সবাই পরিবার। আমি শুধু চাই ওরা যেন আর কষ্টের কথা না বলে। শর্মিলা হতভম্ব হয়ে যান। সেদিন সকালের নাস্তায় অর্ণব আর পল্লবী একসাথে অভিযোগ করে যে পল্লবী শুধু তাকে একটু স্পর্শ করেছিল, আর বৃষ্টি নাকি ঠান্ডা মাথায় তাকে ছেঁড়া স্কুল ব্যাগ নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছিল সে সত্যিকারভাবে থাকতে চায় না। এই দম্পতি সন্দেহ না করলে সেটা মিথ্যা হবে। কিন্তু বৃষ্টি নরম গলায় বলে, আমার মনে হয় কারো আন্তরিকতা তার কথায় না, তার কাজে বিচার করা উচিত। দম্পতি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকেন। অনির্বাণ হঠাৎ জিজ্ঞেস করেন, এটা মাহিনের শেখানো, তাই না? বৃষ্টি অস্বীকার না করে বরং উদারভাবে মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ, মাহিন আঙ্কেল হয়তো লোভী, কিন্তু তিনি আমাকে অনেক নীতিও শিখিয়েছেন। এই কারণেই আমি এখন মা বাবার আরও ভালো মেয়ে হতে পারছি। আমি অতীত ছেড়ে দিয়েছি। আমি চাই ভাইয়া আর বোনও তাড়াতাড়ি সেটা ছাড়ুক। দম্পতি একে অপরের দিকে তাকিয়ে দুজনের চোখেই বিস্ময় আর প্রশংসা দেখতে পান। এদিকে মাহিনের চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। তুমি এসব ওর জন্যই করছো? সিস্টেম জিজ্ঞেস করে, তুমি কি আমার এই মূল্যায়নে কষ্ট পাচ্ছ? মাহিন মাথা নাড়ায়। সিস্টেমকে আর ব্যাখ্যা করার প্রয়োজনই মনে করে না। পরের কয়েকদিনে বৃষ্টি ধীরে ধীরে অনির্বাণের আস্থা অর্জন করতে থাকে। সে খুব দ্রুত সবকিছু শিখে ফেলছিল। কোম্পানির ব্যাপার হোক বা মানুষের সাথে সম্পর্ক, সবকিছুই সে নিখুঁতভাবে সামলাতে পারত। এমনকি এমন প্রজেক্টও সে দ্রুত রপ্ত করে ফেলে যেগুলো অর্ণবও সামলাতে পারেনি। রায় পরিবারে তার অবস্থান ক্রমশ শক্ত হতে থাকে। 1 মাস পর যখন শর্মিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর তার রক্ত সঞ্চালন দরকার হয়, তখন বৃষ্টি, যার রক্তের গ্রুপও বিরল, কোনো দ্বিধা ছাড়াই রক্তদান করতে রাজি হয়ে যায়। এদিকে মাহিন এসব দেখে হৃদয় ভেঙে কাঁদতে থাকে। সে গোপনে অনেক পুষ্টিকর খাবার কিনে ফেলে, কিন্তু কি অজুহাত দিয়ে সেগুলো পাঠাবে বুঝতে পারে না। এত অস্থির হয়ে পায়চারি করার মাঝেই
একটা অজুহাত ভাবার আগেই মাহিন হাসপাতালের ওয়ার্ডে একটা তামাশা দেখতে পায়। এটা শুরু হয়েছিল অর্ণব একটা বড় কোলাবোরেশন নষ্ট করে ফেলায়। অর্ণব ওয়ার্ডে ঢোকার সাথে সাথেই অনির্বাণ তার দিকে আঙুল তুলে অকর্মণ্য বলে বকা দেন। এতগুলো বছর ধরে ধাপে ধাপে তোমাকে শিখিয়েছি, তবুও তুমি সবেমাত্র কোম্পানিতে যোগ দেওয়া অহনার চেয়েও খারাপ। বৃষ্টি হাত নাড়িয়ে বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে, রাগ করো না বাবা, যদি সত্যিই না হয় আমি একবার চেষ্টা করে দেখি। এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। অর্ণব সাথে সাথে ফুঁসে ওঠে, নিজেকে খুব বড় ভেবো না, তুমি তো শুধু একটা রক্তদাতা মাত্র। মা যদি অসুস্থ না হতেন তাহলে আমরা তোমাকে নিতেই আসতাম না। পুরো রুমে নীরবতা নেমে আসে। অনির্বাণ আর তার স্ত্রী দুজনেই আতঙ্কিত দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকান। বৃষ্টি ধীরে ধীরে মাথা নিচু করে সবার সামনে নিঃশব্দে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। শর্মিলা তাড়াতাড়ি তার হাত ধরে ব্যাখ্যা দিতে থাকেন, ওর বাজে কথা শুনো না। মা কি তোমাকে ঠান্ডা মাথায় ভাবতে পারে? আমি তো জানতামই না আমি অসুস্থ। শর্মিলা আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বৃষ্টি এমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকায় যে তার চোখে একটা শূন্যতার মতো ভাব দেখে তিনি চুপ হয়ে যান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পরের মুহূর্তেই বৃষ্টি শর্মিলার হাত ধরে সেটা খুলে দেয়, আর দেখা যায় শর্মিলার হাতের তালুতে একটা তাবিজ পড়ে আছে। আমি গতরাতে বুদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে সারা রাত জেগে নিজের হাতে এটা বুনেছি। তার গলায় নরম কিন্তু শক্তিশালী একটা ভাব ছিল যা সবার হৃদয়ে গিয়ে লাগে। মা, তোমার আমাকে মিথ্যা বলার দরকার নেই। তুমি যদি সত্যিই আমাকে রক্তদাতা মনে করো তাহলেও আমি তোমাকে রক্ত দিতে রাজি, শুধু এই কারণেই যে তুমি আমার মা। শর্মিলা হতভম্ব হয়ে যান। হঠাৎ তিনি বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। পাশে দাঁড়ানো অনির্বাণও গভীরভাবে আবেগাপ্লুত হয়ে মুখ ফিরিয়ে চোখের কোণের পানি মুছে ফেলেন। এদিকে মাহিন এই দৃশ্যটা একদম নির্বাক হয়ে দেখতে থাকে। সিস্টেম বলে, হোস্ট, এটা তো এতটাই হৃদয়স্পর্শী, তুমি কাঁদছো না কেন? মাহিন চোখ কচলে দেখে সে কাঁদতেই পারছে না, কারণ সে সেই তাবিজটা চিনে ফেলেছে। ওই তাবিজটা আসলে 2 বছর আগে বৃষ্টি আর মাহিন যখন একটা দোকান দেওয়ার প্ল্যান করেছিল তখন অনলাইন থেকে পাইকারি দরে কেনা শিপিং সহ 90টা তাবিজের দাম পড়েছিল মাত্র 10 টাকা। সেদিন থেকেই রায় পরিবারে বৃষ্টির অবস্থান আরও উঁচুতে উঠে যায়। শর্মিলা তাকে পুরোপুরি বিশ্বাস আর আদর করতে থাকেন, আর অনির্বাণ ও অর্ণবের বদলে বৃষ্টির দিকেই বেশি মনোযোগ দিতে শুরু করেন। বৃষ্টিকে রায় পরিবারে এভাবে সফল হতে দেখে মাহিন ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করে। তবে খালি বাড়িটার দিকে তাকালে মাঝে মাঝে এখনও তার মন খারাপ হয়ে যায়।